গভীর রাত, সীমান্তের এক নীরব অঞ্চল। হঠাৎ করে ওয়্যারলেসে ভেসে আসে একটি সংকেত, ওরা এগোচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে যায়, কিন্তু প্রশ্নটা এখানেই, কারা এগোচ্ছিল আর কেন সেই মুহূর্তটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বাংলাদেশের ইতিহাসে। আমরা সাধারণত যখন ভূরাজনীতি নিয়ে কথা বলি তখন চোখ যায় বড় শক্তিধর দেশগুলোর দিকে, কিন্তু অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ উত্তেজনা তৈরি হয় একেবারে আমাদের পাশেই, নীরবে, ধীরে ধীরে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার সম্পর্ক ঠিক তেমনই এক জটিল অধ্যায়, যার কিছু অংশ আমরা জানি, আবার অনেক কিছুই অজানা থেকে গেছে। আর সেই অজানা অংশের মধ্যে লুকিয়ে আছে একাধিক সামরিক উত্তেজনা, সংঘর্ষ এবং সাহসী প্রতিরোধের গল্প। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ছোট দ্বীপ, সেন্ট মার্টিন। প্রথম দেখায় এটি শুধুই একটি পর্যটন কেন্দ্র, কিন্তু এর ভৌগোলিক অবস্থান এটিকে অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর এই কারণেই বহু বছর ধরে এই দ্বীপকে ঘিরে মিয়ানমারের আগ্রহ কখনোই কমেনি। প্রশ্ন হচ্ছে, কেন এত আগ্রহ? শুধু ভূখণ্ড দখল, নাকি এর পেছনে আর বড় কোনো পরিকল্পনা? ধীরে ধীরে যখন আমরা তথ্যগুলো একত্র করি তখন দেখা যায় এই আকাঙ্ক্ষা নতুন কিছু নয়, বরং দশকের পর দশক ধরে মিয়ানমার বিভিন্ন সময়ে সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি নিজেদের মানচিত্রে এই দ্বীপকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। কিছু ভিডিও এবং প্রচারণায়ও সে ইঙ্গিত পাওয়া গেছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি স্পষ্ট চ্যালেঞ্জ। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আসল উত্তেজনা। কারণ এই দাবির জবাব বাংলাদেশ কেবল কূটনৈতিকভাবে দেয়নি, একসময় সামরিকভাবেও এর প্রতিক্রিয়া দেখিয়েছে। আর সেই প্রতিক্রিয়ার নাম অপারেশন নাফ। এই অপারেশনের কথা খুব বেশি আলোচনা হয়নি, কিন্তু যারা জানেন তারা একে বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম সাহসী অধ্যায় হিসেবে দেখেন। 1991 সালের ডিসেম্বর সীমান্তে হঠাৎ করে উত্তেজনা বেড়ে যায়। মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের সীমান্তে আক্রমণ চালায়। এতে একজন বাংলাদেশি সীমান্তরক্ষী নিহত হন। পরিস্থিতি দ্রুত তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে। এরপর যা ঘটে তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। বাংলাদেশ সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয়। শুধু প্রতিরোধ নয়, পরিকল্পনা করা হয় আরো বড় কিছু। তখনকার রাজনৈতিক নেতৃত্ব বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়। দেশজুড়ে তৈরি হয় এক ধরনের প্রস্তুতি। সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়। একদিকে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে চলছিল গোপন পরিকল্পনা। ঠিক এই সময়েই শুরু হয় সেই দুঃসাহসিক অভিযান। একটি বিশেষ প্রশিক্ষিত দলকে পাঠানো হয় মিয়ানমারের অভ্যন্তরে। তারা সীমান্ত পেরিয়ে প্রায় 15 থেকে 25 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। লক্ষ্য একটাই, শত্রুপক্ষের শক্তি ভেঙে দেওয়া। আর তারা যা করেছিল তা ছিল নিখুঁত, দ্রুত এবং কার্যকর। মিয়ানমার সেনাবাহিনীর একটি বড় অস্ত্রের গুদাম সম্পূর্ণ ধ্বংস করে দেয় এই দলটি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পুরো অভিযানটি এতটাই নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল যে দলটি কোনো বড় ক্ষয়ক্ষতি ছাড়াই ফিরে আসে। এটি শুধু একটি সামরিক সাফল্য ছিল না, এটি ছিল একটি শক্ত বার্তা যে বাংলাদেশ প্রয়োজনে শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণ করতেও সক্ষম। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও আলোচনার ঝড় ওঠে, কারণ একটি দেশ সরাসরি প্রতিবেশী দেশের ভেতরে ঢুকে সফল অভিযান চালিয়েছে, এটি খুব সাধারণ ঘটনা নয়। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। সীমান্তে দুই পক্ষই বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে। পরিস্থিতি তখন এক প্রকার যুদ্ধের দ্বারপ্রান্তে। কিন্তু ঠিক তখনই আরেকটি মোড় আসে। মিয়ানমারের ভেতরে শুরু হয় অভ্যন্তরীণ সংঘাত। কাচিন বিদ্রোহীরা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। ফলে মিয়ানমার একসাথে দুই ফ্রন্টে চাপের মুখে পড়ে। একদিকে বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ। এই দ্বিমুখী চাপ তাদের জন্য বড় সংকট তৈরি করে। এখানে বাংলাদেশের কৌশলগত সুবিধা স্পষ্ট হয়ে ওঠে। সীমান্ত অবস্থান বজায় রেখে বাংলাদেশ কার্যত মিয়ানমারকে এক কঠিন অবস্থানে ফেলে দেয়। এমনকি আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও বিষয়টি আলোচিত হতে থাকে। অবশেষে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মিয়ানমারকে তৃতীয় পক্ষের সহায়তা নিতে হয়। কয়েক মাস ধরে চলা এই উত্তেজনার পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ প্রায় এক দশক পর আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়। 2000 সালের জানুয়ারি নাফ নদীকে ঘিরে নতুন করে বিরোধ শুরু হয়। নদীর প্রবাহ পরিবর্তন করার জন্য মিয়ানমার একাধিক স্থানে বাঁধ নির্মাণ শুরু করে। এর ফলে বাংলাদেশের ভূখণ্ড ক্ষতিগ্রস্ত হতে থাকে। পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এবার সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে সীমান্তরক্ষী বাহিনী। 3 দিন ধরে চলে তীব্র লড়াই। আশ্চর্যের বিষয় হলো, সংখ্যায় অনেক কম থাকা সত্ত্বেও বাংলাদেশের বাহিনী দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। মিয়ানমারের বড় বাহিনী শেষ পর্যন্ত পিছু
পিছু হটতে বাধ্য হয়। এই সংঘর্ষে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। বাংলাদেশের ক্ষয়ক্ষতি ছিল অত্যন্ত কম, অথচ প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি, যা স্পষ্টভাবে প্রমাণ করে শুধু সংখ্যা নয়, কৌশল এবং প্রস্তুতি শেষ পর্যন্ত নির্ধারণ করে ফলাফল। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। ভূরাজনীতি শুধু বড় শক্তিধর দেশগুলোর খেলাই নয়, ছোট দেশগুলোর মধ্যেও এমন সংঘর্ষ এবং কৌশলগত লড়াই হয় যা অনেক সময় প্রকাশ্যে আসে না। আজকের প্রেক্ষাপটে যখন আমরা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নতুন করে আলোচনা দেখি, তখন এই অতীত ঘটনাগুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। কারণ ইতিহাস আমাদের শুধু অতীত জানায় না, এটি ভবিষ্যতের দিক নির্দেশনাও দেয়। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই নীরব উত্তেজনা কি আবারও বড় কোনো সংঘর্ষে রূপ নিতে পারে, নাকি কূটনৈতিক সমাধানই হবে একমাত্র পথ? উত্তরটা হয়তো এখনই স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষায় কখনোই পিছিয়ে থাকেনি এবং ভবিষ্যতেও থাকবে না। আর সেই অজানা সীমান্তেই হয়তো লেখা হচ্ছে আগামী দিনের নতুন অধ্যায়।